বুঝলে গিন্নি, আমি কিন্তু আর বেঁচে নেই, মরে গেছি। এই সকাল সকাল কি অলক্ষণে কথা বলছো তুমি? না গো, আমি সত্যি বেঁচে নেই গো। এই কিছুক্ষণ আগেই দেহ ছেড়ে চলে গেছি। ও মা গো, বলে জল জান্ত লোকটা মরে গেল। আমি যে বেধবা হয়ে গেলাম। এবার কি হবে গো? ওরে ওরে, তোরা কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় না, এসে দেখে যা, তোদের দাদু দেহ ছেড়ে চলে গেছে রে। আরে আমার কথাটা শুনবে তো? না 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 না, শোনার কি আছে? সামনে একটা জল জ্যান্ত ভূত বসে আছে, আমি তার সঙ্গে কথা বলি কিভাবে? কি হয়েছে দিদা? দাদুর কিছু হয়নি তো? মরে গেছে, মরে গেছে রে তোদের দাদু, আমাকে ভাসিয়ে দিয়ে চলে গেল। ওরে আমার কি হবে রে? তোদের কি হবে রে? তোদের দাদু যে আর নেই রে। দাদুর আবার কি হলো? ওই তো দিব্যি খাটের উপর বসে পা দোলাচ্ছে, আর তুমি ভেবে বসলে দাদু সত্যিই মরে গেছে। আরে আমায় পুরো কথাটা বলতে না দিয়ে মরা কান্না কাঁদতে শুরু করে দিল। তা সকালবেলা এসব কথা বলতে হয়? তোরাই বল। কি আশ্চর্য! আরে পুরো কথাটা শুনবে তো নাকি? আমি বলতে গিয়েছিলাম, কাল রাতে একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি মরে গেছি, তোদের দিদার কাছে একটু ইলিশ মাছের পাতুরি খেতে এসেছি। আমাকে না বলতে দিয়েই তোদের ডাকতে শুরু করে দিল। কি কান্না, কি কান্না! ও দাদু, স্বপ্ন নিয়ে এত ভাবার কিছু নেই। আর যদি তুমি দেখো মহারাজা হয়ে গেছো, তাহলেই কি সেটা সত্যি হবে? এটাই তো আসল কথা। স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক তফাৎ, এটা তো বুঝতে হবে। যাকে বাবা, ভাগ্যিস তোরা এসেছিলি, নইলে এতক্ষণে হয়তো চিতায় উঠতে হতো। যাই, গিয়ে ভালো করে স্নান সেরে রাজসভায় যাই, একটু দেরি হয়ে গেল আজ। কি ব্যাপার? মহারাজের মুখে কোনো কথা নেই, সবাই চুপ করে আছে। মহারাজের কি শরীর খারাপ? না গোপাল, কাল একটা স্বপ্ন দেখে মনটা খুব মুষড়ে পড়েছে। মহারাজ, স্বপ্ন তো আমরা মাঝে মাঝেই দেখি, কিন্তু তা নিয়ে খুব একটা মাথা ঘামাই না। ওই ওই শুরু হলো গোপালের জ্ঞান দেওয়ার চেষ্টা। দেখছো মহারাজের মন খারাপ, তার উপর এত বক বক দিলে তো সবকিছু মহারাজের গুলিয়ে। না না, গুলিয়ে যাবে কেন? কাল রাতের স্বপ্নের কথাটা না আবার মনে পড়ে গেল। আহা, তেমন যদি সত্যি হতো। আচ্ছা, মহারাজের কি হলে মন ভালো হয়ে যাবে, তা আমি জিজ্ঞেস করতে পারি মন্ত্রী মশাই? তোমার জিজ্ঞেস করার কি আছে? আমি মহারাজের মন্ত্রী, আমি এখনো পর্যন্ত কোনো প্রশ্ন করিনি, আর উনি এলেন মহারাজকে প্রশ্ন করে বিরক্ত করতে। মন্ত্রী, কি হচ্ছে? গোপাল, তুমি প্রশ্ন করতে পারো। যথা আজ্ঞা মহারাজ। আসলে আমি জানতে চাইছিলাম, কি এমন স্বপ্ন দেখেছেন যার জন্য আপনি এতটা উতলা হয়ে আছেন? কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। আহা, কি স্বপ্ন দেখলাম! আমি মেঘের প্রাসাদে বাস করছি, আমি মেঘের উপরে বসে বসে আকাশে উড়ছি, মেঘের জলে স্নান করছি, মেঘ আমাকে উপরে নিয়ে যাচ্ছে, আরো উপরে। মেঘের পিঠে বসে আমি কালিদাসের মেঘদূত কাব্য পাঠ করছি। আহা, আমার যদি এরকম একটা মেঘের প্রাসাদ থাকতো, কি যে ভালো হতো বলো। কিন্তু এই জীবনে আর তা সম্ভব নয়। আমি জানি, সেই দুঃখে না মাঝে মাঝে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। গোপাল, ও গোপাল, মেঘের প্রাসাদে বাস করা আমার এই জীবনে আর হবে না। না, মহারাজ, এই স্বপ্ন অনেকেই হয়তো দেখে, কিন্তু তা কি কখনো সত্যি হয়? স্বপ্ন আর বাস্তব তো দুটো আলাদা মনের অবস্থান। এই দুঃখটা সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে মহারাজ। শুনতে খারাপ হলেও এটাই মহা সত্য কথা। জানি, তবু মন মানতে চায় না যে। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, তোমার কি মনে হয়? মহারাজের এই স্বপ্ন বাস্তব করা কিছুতেই সম্ভব নয়। আমার অপরাধ নেবেন না, যা সত্যি তাই বললাম। হ্যাঁ, ওই আর একজন মহাপণ্ডিত এসেছেন, এমন ভাবে কথা বলেন যেন উনি সব জানেন, আর মাসে মাসে মোটা মাসোহারা নিয়ে বিজ্ঞান চর্চার নামে ঘুমোন। বলি, না বলে দেওয়াটা তোমার পক্ষে খুব সহজ। কাজ করতে হবে না, আমাদের কাজ করে খেতে হয়, বুঝলে? গোপালের আদর্শ সাগরে জুটেছে। গোপাল যা বলে উনি ঠিক তাই বলে। এই মন্ত্রী,
সোজা কথায় বলো তো, আমার এই স্বপ্নকে সার্থক করা কি সম্ভব না অসম্ভব? খুব সম্ভব। কেন অসম্ভব তা কি ওরা বলেছে? বলেনি, কারণ ওরা কিছুই জানে না। সব মূর্খের দলকে আপনি রাজসভায় জায়গা দিয়েছেন। এত কথার দরকার নেই। আচ্ছা, আপনি কি এই কাজটা করতে পারবেন? মানে মহারাজকে মেঘের প্রাসাদ বানিয়ে দিতে পারবেন? আমি তো এই কথাটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, আমি পারবো। মহারাজকে মেঘের প্রাসাদ আমি বানিয়ে দেব। সাবাস মন্ত্রী, সাবাস। আমি কারো মুখ থেকে এই কথাটাই শুনতে চাইছিলাম। গোপাল, তুমি আর বিজ্ঞানী এই বিষয়ে কোনো আর কথা বলো। মন্ত্রী যখন বলেছে ও পারবে, তখন ওর ওপরেই আমাকে আস্থা রাখতে হবে। তা মন্ত্রী, কবে থেকে তোমার কাজ শুরু হবে? একটা কথা আগেই বলে নি মহারাজ, এই কাজে খরচা কিন্তু প্রচুর। অনেক লোক লাগাতে হবে, আর কবে শেষ হবে সেটাও কথা দিতে পারছি না। একটু কিন্তু সময় লাগবে। গোপাল যেন আমায় এ ব্যাপারে প্রশ্ন করে উত্ত্যক্ত না করে। গোপাল, তুমি কিন্তু এ ব্যাপারে একেবারে চুপ করে থাকবে। মন্ত্রীকে তার কাজ করতে দিও। আজ যা চাল চেলে এসেছি না, আর তোদের ভাতের অভাব হবে না। কি চাল মন্ত্রী মশাই? মহারাজের খুব শখ মেঘের প্রাসাদে থাকবেন, মেঘের পিঠে চড়ে ঘুরে বেড়াবেন। আমি সেই মেঘের প্রাসাদ বানিয়ে দেব বলে কথা দিয়ে এসেছি। সত্যি আমাকে সেই প্রাসাদে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন? আমি মেঘের উপরে চেপে মহারাজের সেবা করব। আরে তুই মরকট না গাধা রে? মেঘের ওপর কোনো প্রাসাদ কখনো হয়? কোনোদিনও দেখেছিস? না, তা দেখিনি। তবে আপনি তো আর এমনি এমনি মহারাজকে কথা দিয়ে আসেননি। নিশ্চয়ই হয়, নইলে আপনি বলবেন কেন? আমি বলেছি মোহর জ্ঞানোর জন্য। যার ভাগ তোরাও পাবি, বুঝলি? আমরা পাবো কেন? দেখুন, কাজ না করে রোজগার করাটা আমাদের পোষাবে না। তোরা কাজ না করলে আমি রাখি তোদের? মহারাজকে ধোঁকা দেওয়ার জন্য তোদের মাটি কোপাতে হবে। মহারাজ জিজ্ঞেস করলে বলবি মাটির তলায় ভিত তৈরি হচ্ছে, ওপরে বিরাট প্রাসাদ হবে তো তাই। খবরদার, মেঘের প্রাসাদের কথা কাউকে বলবি না, লোকে কিন্তু মহারাজের কান ভাঙাবে। সব বুঝে গেছি, আর কিচ্ছু বলতে হবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা বিজ্ঞানী, মেঘের ওপর প্রাসাদ বানানো কি সত্যি সম্ভব? গোপাল, তোমার মতো বিচক্ষণ লোক এরকম একটা বোকার মতো প্রশ্ন আমায় করছে? হ্যাঁ, না মানে আমি বিশ্বাস করি না এই কাজ সম্ভব, কিন্তু কিন্তু মন্ত্রী কি করে এত জোর দিয়ে কথাটা বললো যে এই প্রাসাদ ও তৈরি করে দেবে? নিশ্চয়ই ওর কোনো স্বার্থ আছে। তবে নজর রাখতে হবে, ঠিক সময়ে ঠিক খেলাটা খেলতে হবে। নজর কি করে রাখবো? মহারাজ তো তোমায় এ ব্যাপারে কোনো কথাই না বলতে বলেছেন। তাহলে আচ্ছা, সবকিছুই কি মহারাজকে বলে করতে হবে? ঠিক সময়ে জানালেই চলবে। আমরা তো মহারাজের ভালোর জন্যই নজর রাখার কাজটা করছি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। গোপনে নজর রাখতে হবে, যাতে মহারাজ জানতে না পারেন। ভালো করে মাটিটা খোর, একদম মাটির তলা পর্যন্ত, যতদূর পারিস। হ্যাঁ, আচ্ছা, পাতালে চলে যাবো নাকি? হ্যাঁ, কিন্তু এইভাবে মাটি খুঁড়লে তো ওপরটা ফোঁপড়া হয়ে যাবে, ধস নামবে তখন। তাতে তোর কি? আমাদের কাজ দেখাতে বলেছেন, কাজ দেখাচ্ছি, ব্যাস। আমাদের কিন্তু এইখানেই থেমে যাওয়া উচিত, আর নিচে নামা ঠিক হবে না। কিন্তু মন্ত্রীকে আমাদের মোহরের ভাগ দেবে? নাকি নিজে নিয়েই কেটে পড়বে? না দিয়ে কেটে না পড়ে আবার। সে তো কেটেই পড়বে। কাজ না দেখিয়ে মোহর রোজগার করা কি ওই মহারাজের নজর এড়িয়ে যাবে? হ্যাঁ, বেটা মন্ত্রী কিন্তু ওই দেশ ছেড়ে পালাবে। কাজ আর এমনিতেই হবে না, এখানেই শেষ। আর কোথায় কাজ করবি? তুই নাকি ওই মেঘের প্রাসাদে চাকরি করবি? হ্যাঁ, মেঘের পিঠে চড়ে মহারাজের সেবা করবি? সে যখন বলেছিলাম তখন বলেছিলাম, এখন আর বলছি না। আগে মোহর, পরে কাজ। হ্যাঁ।
আজ আকাশটা দেখেছেন মহারাজ? মেঘে মেঘে একাকার হয়ে আছে, কি সুন্দর তাই না? হ্যাঁ, আমিও দেখেছি কি সুন্দর মেঘের খেলা। তা মন্ত্রী, আমার মেঘের প্রাসাদ কত দূর? মহারাজ, কাজ এগোচ্ছে। এখন ভিত খোঁড়ার কাজ চলছে, সেটা দেখার কিছু নেই। যখন দেখার মতো অবস্থা হবে আমি আপনাকে তা দেখাতে নিয়ে যাব। মনে রেখো মন্ত্রী, জলের মতো মোহর খরচা হয়ে যাচ্ছে, আর কাজ যদি ঠিক মতো না হয় আমাকে প্রজাদের কাছে তার জন্য কিন্তু জবাবদিহি করতে হবে। তবে তবে আজকেই শেষ দিন। হ্যাঁ, মোহর না পেলে আর একটাও কোদালের কোপ মারবো না। হ্যাঁ, এই আমি বলে দিলাম। না, ব্যাপারটা শোন, আমরা যদি উপাস দিয়ে বেরিয়ে যাই তবে হয়তো মেঘের দেশে চলে যাব। কি মজা হবে বলতো? দেখ, আষাঢ় শ্রাবণ সব চলে গেল, আর আমরা মাটি খুঁড়েই চলেছি। এখান থেকে মেঘ দেখাই যাচ্ছে না, আর মন্ত্রী বানাবে মেঘের প্রাসাদ। হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কত মোহর ওই মন্ত্রী গেড়িয়েছে জানিস? হ্যাঁ, না, আমার সামনে তো গেড়াইনি, কি করে বলবো? মন্ত্রী কি এদেশে থাকবে মনে হয়? ঠিক পালাবে দেখবি। আমরাও পালাবো তাহলে। পালিয়ে কি ওই কলা খেয়ে বাঁচবি? হ্যাঁ, হাতে মোহর পাবো, তারপর পালানোর কথা ভাববো। মেঘের প্রাসাদে কোথায় এত মোহর লুকানো আছে তা আগে খুঁজে বার করতে হবে। আর তোরা সারা নগরে তল্লাশি চালা, কোথায় এই প্রাসাদের কাজ হচ্ছে। হ্যাঁ, তা আমরা কালকেই খুঁজে বার করব। কিন্তু তুমি লুকোনো মোহর বার করতে কোথায় যাবে? কেন, মন্ত্রীর বাড়িতে গিয়ে বলবো লুকোনো সোনার মোহর বার করে দাও, ওরা সেটা বার করে আমার হাতে দিয়ে দেবে, ব্যাস। মাগো, শেষ কবে খেয়েছি মনে করতে পারছি না, একটু অন্ন জল দেবে? ঈশ্বর তোমার মঙ্গল করবেন। আহা, কি চেহারা হয়েছে গো তোমার! এসো, দাওয়ায় বসো, আমি তোমার জন্য দুমুঠো ভাত ডাল নিয়ে আসি। ওষুধে কাজ হয়েছে, দেখি কোনো সংবাদ পাই কিনা। এই নাও বাবা, যতটুকু হাড়িতে ছিল সবটা দিলাম, ভালো করে পেট ভরে খেও। আর ভাত নেই না, হাড়ি একেবারে উপুর করে দিয়েছো, তাই তো? আগে হ্যাঁ বাবা, তোমার পেট ভরেনি না? আসলে অনেক দিনের খিদে তো, ওইটুকু ভাতে ভরবে কি করে? তুমি ওঠো না, আমি নতুন হাঁড়িতে ভাত বসিয়ে দিচ্ছি, নইলে এই হাঁড়ি আবার মাজতে হবে। এঁটো হাঁড়িতে ভাত আমি বসাই না, তিথি নারায়ণের মতো। তার উপর তুমি এতদিনের অভুক্ত। তুমি একটু বসো, আমি এক্ষুনি ভাত বানিয়ে আসছি, এক্ষুনি। কি এখানে এত বড় গর্ত কোথা থেকে এলো? কাছে পিঠে কেউ নেই তো? তোমরা কে? এখানে কি চাই? হ্যাঁ, জানো এখানে একটা রাজকার্য চলছে। রাজকার্য? এখানে রাজকার্য তো রাজসভায় হয়, তা এখানে কি হচ্ছে? দেখো, এত কথা বলতে পারবো না, মন্ত্রীমশাই বলতে বারণ করেছেন। হ্যাঁ বাবা, একটা কুয়ো খুঁড়তে এত মোহর খরচা হয়ে গেল। আমরা কিন্তু এখনো কিছু পাইনি, মোহর তো সব নিয়ে গেছে মন্ত্রীটা। তবে কাল থেকে কাজ বন্ধ করে দেব, মোহর না পেলে কোনো কাজই হবে না, এ কথা তোমায় বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি মহারাজকে বলে দেব যে মন্ত্রী তোমাদের একটা মোহরও দেয়নি। মোহরগুলো যে বেরিয়ে পড়লো, লোকটা দেখেনি তো? ভিকি
ভিখিরি মানুষটা মন দিয়ে খাচ্ছে, মোহরগুলো নিশ্চয়ই দেখতে পায়নি। আর দেখলেও বাকি মন্ত্রীর বাড়িতে মোহর থাকতে পারে না। আচ্ছা, বুঝলাম। মন্ত্রীর বাড়িতেই এত মোহর লুকানো আছে, হ্যাঁ? আর কিছু দেব বাবা? না না না, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি কতদিন বাদে একটু পেট পুড়ে খেলাম। আজ নিজের চোখে দেখে এলাম দাদু, মেঘের প্রাসাদ বানানোর নামে একটা গর্ত খোঁড়া হচ্ছে, আর সেখানেই বোধহয় মোহর লুকানো আছে। না রে, মোহর আমি নিজের চোখেই দেখে এসেছি মন্ত্রীর বাড়িতে। শোনো গিন্নি, তোরাও শোন, কাল সকালে সোজা রাজসভায় গিয়ে সবাই মিলে মরা কান্না কাঁদবি, বলবি আমি মারা গেছি। মহারাজ যেন দয়া করে আমার বাড়িতে আসেন, নইলে শেষকৃত্য সম্পন্ন করা যাচ্ছে না। মরণ নাকি? ও আমার মুখ থেকে বেরোবে না। হ্যাঁ, ঠিক আছে, আমি বলবো আর তুমি শুধু কাঁদবে। এ কি, গোপাল আজ আসেনি? কেন কেন কেন? গোপালের কিছু হয়নি তো? গোপালের আবার কি হবে? সেই পেট খারাপ হয়েছে। এ আমার কি হলো মহারাজ? আমি তো কখনো কোনো পাপ করিনি। ঈশ্বরে আমার কি করলো? কি হয়েছে? গোপালের কিছু হলো? আরে আমাকে শিগগিরই জানাও। দাদু আর নেই মহারাজ, দাদু আর নেই। কাল রাতে দাদুকে কালো জাদু এসে গলা টিপে মেরে গেছে। আজ সকালে দিদা তা দেখেই আমাদের খবর দিল। দয়া করে আপনি একবার চলুন, নইলে যে দাদুর শেষকৃত্য করা যাচ্ছে না। কি বলছো এসব? গোপালকে হত্যা করা হয়েছে? কারা কারা এসব করলো? মন্ত্রী, কার এত বড় সাহস যে গোপালকে হত্যা করতে পারে? মন্ত্রী, তুমি এক্ষুনি সবাইকে নির্দেশ দাও, যেভাবেই হোক গোপালের হত্যাকারীকে আমার চাই। আর এখন চলো আমরা সবাই মিলে গোপালের বাড়ি যাই। মহারাজ, আমি কিন্তু আর এখানে নেই, মেঘের ওপর ভাসছি। আহা, মেঘের প্রাসাদ যে কি সুন্দর, তা কি করে আপনাকে বোঝাবো। এ কি শুনলাম, তুমি আর বেঁচে নেই? আমার সঙ্গে তুমি মশকরা করছো? মহারাজ, আপনার সঙ্গে মশকরা করার স্পর্ধা আমার নেই, কিন্তু কাল রাতে স্বপ্ন দেখলাম আমাকে কারা যেন হত্যা করে এখানে শুয়ে দিয়ে গেছে। তারা আমার খুব উপকারই করেছে। আমি এখন মেঘের প্রাসাদে ঘুরে বেড়াচ্ছি। তার মানে তুমি বলতে চাও আমি মেঘের প্রাসাদে থাকতে পারবো না? কেন পারবেন না? তবে ইহজীবনে সম্ভব নয়। আমার মতো মরে গেলে তারপর পারবেন। মহারাজ, স্বপ্ন স্বপ্নই, তা কখনো সত্য হয় না। তবে আমার এত মোহর সব কোথায় গেল? আপনি যদি আমাকে ইহজীবনে ফিরে আসার অনুমতি দেন, তো মোহর কোথায় আছে তা বলতে পারি। আমি সব বুঝে গেছি। ওঠো এবার ওঠো। সবার আগে মহারাজ, আপনার মন্ত্রীকে এক্ষুনি গ্রেফতার করুন, তার বাড়িতে তল্লাশি নিন, ভাতের হাঁড়িগুলো ভালো করে খুঁজতে বলুন, সব মোহর পেয়ে যাবেন। পেয়ারা, আগে মন্ত্রীকে এক্ষুনি বেঁধে ফেলো, তারপর তল্লাশি।
ভাতের হাঁড়িতে পর্যন্ত সোনা রেখেছে, একদিন দেখবি না খেতে পেয়ে মরবে। এমনকি পুরনো উনুনের মধ্যেও এই বেটার লোভের কোনো শেষ নেই। ভাগ্যিস কপাল ছিল। এরকম এরকম লোভী মন্ত্রীকে কি শাস্তি দেওয়া যায় বলতো গোপাল? সেটা আপনি ঠিক করুন মহারাজ। শত হলেও মন্ত্রীমশাই আমার সহকর্মী। ঠিক আছে, ও মেঘের রাজ্যে আমাকে নিয়ে যেতে চেয়েছে, ওকে সেখানেই পাঠানো হবে। রাজ্যের সবচাইতে উঁচু তাল গাছের উপর মন্ত্রীকে বেঁধে রাখলে মনে হয় ও মেঘের রাজ্যেই থাকবে। আমি মহারাজ আমার কাজ করেছি, এবার আমায় বিদায় দিন। বাড়ির সবাই আমার জন্য অপেক্ষা করছে। তোমার জন্য আমার এতগুলি মোহর ফিরে পেলাম, এর অর্ধেক তোমার। না মহারাজ, মোহরের প্রতি আমার কোনো লোভ নেই। আপনার সেবা করাই আমার কাজ। ওরে ওরে তোরা শাঁখ বাজা, বলি জ্যান্ত ভূত ফিরে এসেছে। উলুধ্বনি কর রে, ভূতের মাথা বলেই এত বুদ্ধি। জ্যান্ত হলে কি আর বাটপাট ধরতে পারত? আমি ভূত হয়ে তোমার ঘাড় মটকালে কি তুমি খুশি হতে? বালাই সৎ, তুমি ভূত হলে তো আমায় ভূতনি হতে হতো। ঘরের ভূত ঘরে ফিরে এসেছে, এর চাইতে বেশি কিছু আমি চাই না। হ্যাঁ